পুরো জমিদার বাড়িতে হাহাকার উঠে গেছে। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জেহবকে। জিন হল রুমে বসে আহাজারি করছে আর কাঁদছে। নামজুন, বোগাম, জাংকুক, কাই চিন্তিত মুখে বসে আছে। জিমিন নিজেও কেঁদেই চলেছে। তে তাকে সামলালেও কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না। লিসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিনের কান্নারত মুখের দিকে। লিসার চোখের সামনে বারবার কাল রাতে জেহপের কান্নারত মুখটা ভেসে উঠছে। জেনি পাশে বসে তার মেয়ে লিসার দিকেই তাকিয়ে আছে। জিনের কাছে ডেইজি আর ন্যান্সি বসে আছে। সকালবেলা জেহবকে খাবারের জন্য ডাকতে গেলে জিমিন তাকে কোথাও খুঁজে পায়নি। তখন বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও দিন পেরিয়ে রাত হওয়ার পরও যখন জেহবের দেখা মেলেনি, তখন খোঁজ শুরু করে নামজুন আর জাংকুক। তাদের সব লোককে খুঁজতে বলে। রাত 10টা পর্যন্ত চেনা পরিচিত, এমনকি জেহবের বিশ্ববিদ্যালয়েও খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তখন থেকে চিন্তিত পরিবার বসে আছে হল রুমে। জিনের কান্নায় বিরক্ত হয়ে নামজুন গম্ভীর স্বরে বলল, কান্নাটা একটু থামাবে গিন্নি? কি শুরু করলে? জেহব মরে নাই এখনো। জিন আর লিসা আটকে উঠে নামজুনের এমন কথায়। জিনের কান্না আপনা আপনি বন্ধ হয়ে যায়। লিসার শ্বাস ভারী হয়ে আসে। জিমিনের কান্নার আওয়াজ বেড়ে যায়। তে জিমিনকে বুকে আগলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করলেও দৃষ্টি থাকে লিসার মুখের দিকে। লিসার মুখের দিকে থেকে চোখ সরিয়ে তে জিনের দিকে তাকাতেই জিনের রাগী মুখ চোখে পড়ে। জিন তেজি কণ্ঠে নামজুনকে বলে, আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা বললে ঠিক হবে না। জিওর নামজুন, আমার ছেলেকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার একমাত্র কারণই তো আপনি আর আপনার ওই ভাতিজি লিসা। ওই মেয়ের এত অহংকার। আমার ছেলেটা ওর খালা আর খালাতো ভাইয়ের উস্কানিতে ভুল করলো, আর সেই ভুলের শাস্তি হিসেবে আমার জেহবকেই ওরা নিখোঁজ করে ফেললো। লিসা তাকিয়ে থাকে জিনের মুখের দিকে। জিন উন্মাদ হয়ে ওঠে। লিসার দিকে তাকিয়ে বলে, শান্তি পেয়েছিস তুই? আমার ছেলেটা তো তোকে ভালোবাসতো, তুই নিজের জিদ ধরে রেখে শান্তি পেয়েছিস। আমার ছেলের কিছু হলে আমি তোকে শান্তিতে বাঁচতে দেব না লিসা। তোরা জমিদার বংশ পারিসই শুধু মানুষকে লুটে নিতে, মায়ের বুক ফাঁকা করতে, কিন্তু আমার বুক ফাঁকা হলে আমি তোদের সবাইকে, তোকে আর ওই জিওর নামজুনকে একদম বেঁচে থাকতে দেব না, মনে রাখিস। জিনকে ঠান্ডা করার চেষ্টা করে ডেইজি। জিওর নামজুন তাকিয়ে থাকে জিনের মুখের দিকে। জিন যে উন্মাদ হয়ে গেছে তা বুঝতে একটু বাকি রইল না কারো। সন্তান হারানোর চিন্তায় জিন মনের ক্ষোভ প্রকাশ করছে, তার ঢের বোঝা যাচ্ছে। লিসা একটা কথারও জবাব দেয় না, শুধু নিস্তব্ধের মতো তাকিয়ে থাকে জিনের মুখের দিকে। নামজুন জিনকে কিছু বলতে নিলেই থামিয়ে দেয় জাংকুক। নিজের কাঠিন্যতা ধরে রেখে কঠিন গলায় বলে, জেহব আপনারও নিজের রক্ত আব্বা চান, তাই কি বলছেন এটা একটু ভেবে বলবেন। উনি নিজের সন্তানকে খুঁজে পাচ্ছে না, তাই কান্নাকাটি আহাজারি করবেই। এতে আপনি জেহবের মরার কথা বলে তার ব্যথিত হৃদয়ে আবারও ব্যথা দেওয়ার অধিকার রাখেন না। কিম নামজুন চুপ করে যান। তিনি এত ক্ষমতাশীল হলেও জাংকুকের বেলায় চুপ করে যায়। তার চেয়ে বেশি তো কেউ জাংকুককে চিনে না, তাই তো নামজুন সহজে জাংকুকে খেপিয়ে তোলে না। জাংকুক এগিয়ে আসে জিনের কাছে। তে পুরো বিষয়টা দেখে। সে কিছু বলতে চেয়েও চুপ করে যায়। দেখতে চায় এই মুহূর্তে জাংকুক কি করে। জাংকুক নিজের মায়ের কাছে বসে নিজের হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে কণ্ঠস্বর নরম করে বলে, দেখুন আম্মাজান, লিসা তো একটা মেয়ে, আপনিও তো মেয়ে। আপনি তো শুধু মেয়ে না, একজন মাও। আপনি নিজের জ্ঞান থেকে বলুন তো, আপনার সাথে যদি কোনো ছেলে এমন একটি ঘটনা ঘটাতো যা আপনার সম্মানে হাত দেয়, আপনি কি তাকে সহজে ক্ষমা করতে পারতেন? আপনি কি পারতেন তাকে এত সহজে সব ভুলে মাফ করে দিতে? জিন জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে জাংকুকের মুখের দিকে। জাংকুক একটু থেমে আবারও বলল, লিসা কিন্তু খুবই ভালোবাসে জেহবকে, এটা জেহব জানেও আর বুঝেও। ছেলেটা একটা অন্যায় করেছে যার জন্য লিসা তাকে শাস্তিস্বরূপ বিয়েও করেনি।
কাছেও টেনে নেয়নি। একজনকে ভালোবেসে তাকেই আবার দূরে রাখাটা কি কষ্টের না আম্মাজান? আপনি যেমন আপনার ছেলেকে ভীষণ ভালোবাসেন, তেমনি এই মেয়েটাও তার ভালোবাসার মানুষকে খুবই ভালোবাসে। তাহলে তাকে সব দোষ দেওয়াটা কি উচিত আম্মাজান? মানছি লিসা জেহবকে ক্ষমা করেনি, কাছেও টেনে নেয়নি, জেহবের ব্যথাটাও বুঝেনি, কিন্তু আপনিও তো লিসার দিকটা বুঝছেন না আম্মাজান। ওর সাথে যা যা ঘটেছে গত কয়েকদিনে, তাতে ওর সবটা মানিয়ে নিতে, বুঝে নিতেও তো সময় লাগবে। জিন চোখ নামিয়ে নেয়, মনে মনে ভাবে, আসলেই তো আমিও তো মেয়ে, অথচ লিসার দিক তো আমি এভাবে ভেবেই দেখিনি। উল্টা সবসময় লিসাকে মনে মনে দোষ দিয়ে জেহবকে নিয়ে ভেবে গেছি। তবে কি এই জমিদার বাড়ির স্বার্থপরগুলোর মতো আমিও স্বার্থপর হয়ে গেছি? তে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। তের মনেও কথাগুলো স্পষ্ট ছিল, কথাগুলো তো সেই বলতো, অথচ সেগুলো কি সুন্দর গুছিয়ে বলে দিল জাঙ্কুক। সে তো জাঙ্কুকের থেকে এমন কিছুই আশা করেনি। তে ভেবেছিল নিজের বাবা মায়ের মতোই সেও লিসার দিকে আঙ্গুল তুলবে, কিন্তু তেকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে জাঙ্কুক তার থেকেও ভালো করে বুঝিয়ে দিল লিসার দিকটা। প্রথমবারের মতো জাঙ্কুক নামক জমিদার সাহেবকে তের আজ মন্দ মনে হলো না। মনে হলো না এই ব্যক্তি এত বেশি পাষাণ হতে পারে। মনে হলো না এই মানুষটা কাউকে সর্বস্ব হারা করতে পারে। তে জাঙ্কুকে নতুন রূপ দেখে ভুলেই বসলো অতীতের কর্মকাণ্ড। পলকহীনভাবে তাকিয়ে রইল জাঙ্কুকের মুখপানে। তার ভাবনার মাঝেই জাঙ্কুক জিনকে নিয়ে আগলে নেয়। ছেলের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদে জিন। জাঙ্কুক আবারও নরম স্বরে বলে, আপনার বড় ছেলে আপনাকে কথা দিচ্ছে আম্মাজান, আপনার ছোট ছেলের গায়ে একটা টোকাও পড়তে দেবে না। আপনার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেব আপনার কাছে। নরম স্বর হলেও জাঙ্কুকের কথার মাঝে ছিল বিশাল কিছুর আভাস। তে তখনও বোকার মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। লিসা কৃতজ্ঞতা নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে। যেখানে একজন নারী হয়ে অন্য এক নারী তাকে বুঝতে অক্ষম, সেখানে একজন পুরুষ হয়ে কি সুন্দর সাবলীলভাবে তার মনের ব্যথাটা, তার দিকটা বুঝিয়ে দিল জাঙ্কুক। জিমিন কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়েছে। তে জিমিনকে আগলে রেখে নিচু স্বরে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জিমিন তো ঘুমিয়ে পড়েছে জমিদার সাহেব, ওকে একটু ঘরে দিয়ে আসেন। জাঙ্কুক ন্যান্সির দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। ন্যান্সি জিনকে ধরতেই জাঙ্কুক উঠে গিয়ে জিমিনকে কোলে তুলে নেয়। কোনো শব্দ ছাড়াই ছোট্ট জিমিনকে নিয়ে যায় জিমিনের ঘরে। তে পিছু পিছু না গিয়ে আসে লিসার কাছে। লিসার পাশে বসে লিসার থুতনিতে হাত রেখে চুলগুলো কানের পৃষ্ঠে গুজে দেয়। সহজ গলায় বলে, নিজেকে দোষী ভাববেন না লিসা আপু, জেহব ভাই হয়তো অভিমানে কোথাও চলে গেছে, দেখবেন আপনার বড় ভাইজান ঠিকই তাকে ফিরিয়ে আনবে। উঠুন, এখন অনেক রাত হয়েছে। কাকিমা, আপনি আজ আপুর সাথে ঘুমাবেন, আপুকে নিয়ে ঘরে চলুন। তের এত সহজ স্বাভাবিক আচরণ দেখে জেনি আর লিসা তাকিয়ে থাকে। তারপর তের কথা অনুযায়ী লিসা কোনো শব্দ না করে নিজ জায়গা থেকে উঠে পড়ে। ডেইজি আর তেই লিসাকে তার ঘরে নিয়ে যায়। তে লিসাকে শুয়ে দিয়ে মাথায় অল্প একটু হাত বুলিয়ে দিয়ে ডেইজিকে থাকতে বলে নিজে উঠে আসতে নেয়। লিসা তার হাত টেনে আটকে দিয়ে বলে, জেহব ভাই কাল আমার ঘরে এসেছিল বড় ভাবিজান, আমি ওনার কান্নাকে গ্রাহ্য না করে কঠিন গলায় তাকে তাড়িয়ে দিয়েছি। আজ তার নিখোঁজ হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু আমি। তে অবাক হয়, তবে নিজের অবাকতা দমিয়ে লিসার হাত ছাড়িয়ে দেয়। তার মুখের দিকে তাকিয়ে বলে, যা হওয়ার তা হয়ে গেছে, তাতে নিজেকে দোষী ভাবার দরকার নেই লিসা আপু। আমরা বুঝি আপনার সাথে যা হয়েছে তা ঠিক না, কিন্তু যেহেতু জেহব ভাই মন থেকে ক্ষমা চেয়েছিল, তাই আপনার উচিত ছিল তাকে একটাবার ক্ষমা করে সুযোগ দেওয়া। কিন্তু আপনি না দিয়ে যখন নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালেন, তখন না হয় আরেকটু এই দূরত্ব সহ্য করুন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা, কোনো কিছুতেই নিজেকে দোষী ভাববেন না। আপনি তো জানেন আপনি কি পরিমাণ ভালোবাসেন জেহব ভাইকে, তবে নিজেই নিজেকে দোষ দিয়ে নিজেকে আর নিজের ভালোবাসাকে ছোট করবেন না। তে মুচকি হেসে চলে যায়। লিসা টলমল চোখে তাকিয়ে থাকে সেদিকে, মনে মনে ভাবে, আসলেও জিয়ন জাঙ্কুকের যোগ্য বউ। জিয়ন তেয়ং দুজনের মাঝেই রয়েছে কাঠিন্যের, তেজের, সাহসের
নমনীয়তার এক অদম্য শক্তি। দুজনেই ভীষণ অদ্ভুত, তবুও দুজন ভীষণ রকম বুঝদার। একদিন 2 দিন করে কাটলো, পুরো 7 দিন সময় পেরোলো, তবে জেহবকে পাওয়া গেল না আর। জাঙ্কুক হন্য হয়ে খুঁজছে বাইরে, সারাদিন জেহবকে নিয়ে খোঁজাখুঁজি। চিন্তার শেষে যখন বাড়িতে ঢোকে জাঙ্কুক, তখন তার মা জিন ছুটে এসে জাঙ্কুককে একটাই প্রশ্ন করে, জেহব কোথায় বাবা? এ প্রশ্নের জবাব জাঙ্কুক দিতে পারে না। লিসা ঘরবন্দি করে রাখে নিজেকে। জিমিনের চঞ্চলতা একদম কমে গেছে। তে আর ন্যান্সি পুরো বাড়িকে সামলাচ্ছে একা হাতে। দুই যা মিলে বাড়ির মানুষের খেয়াল রাখা থেকে শুরু করে বাড়ির প্রতিটা ইটকেও যেন খেয়ালে খেয়ালে রাখছে। লিসা থেকে শুরু করে সবার সব বিষয় খেয়াল রাখে দুইজনে। সামনে জিমিনের মাধ্যমিক পরীক্ষা, এর জন্য নিজেরাই সময় করে জিমিনকে পড়তেও বসায়। সুগাও আসে। জেহব নিখোঁজ এটা সেও জানে। ভেতরে ভেতরে সুগার জেহবের জন্য খারাপ লাগলেও জিমিনকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। আজও পড়াতে এসেছে সুগা। জিমিন বই খাতা নিয়ে বসে আছে, বইয়ের উপর মাথা রেখে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। চোখ মুখ মলিনতায় ভরে উঠেছে মেয়েটার। সুগা এসে তাকে অন্যমনস্ক দেখে প্রথমে হতাশার শ্বাস ফেললেও চুপচাপ এসে বসে জিমিনের সামনের চেয়ারে। জিমিন এক পলক সুগার দিকে তাকিয়ে নিজের অঙ্ক খাতা খুলে বসে। মন মেজাজ কোনোটাই খুব ভালো নেই জিমিনের। সুগা শান্ত স্বরে বলে, কিছু পড়েছো জিমিন? জিমিন দুপাশে মাথা নাড়ায়। সুগা দীর্ঘশ্বাস নেয় কিন্তু কিছু বলে না, ধৈর্য সহকারে বলে, এখন তাহলে একটু পড়ো। জিমিন সে কথা শুনেও শোনে না, সুগার দিকে তাকিয়ে নিজেই প্রশ্ন করে, আচ্ছা মাস্টার মশাই, আপনি তো মিথ্যা বলেন না তাই না? আপনি একটু বলেন না, আমার ছোট ভাইজান ফিরবে তো? আবার আগের মতো আমাকে ভালোবাসবে তো? ছোট ভাইজান না আসলে তো আমি মাধ্যমিকে বসবই না। এবার ছোট ভাইজান আসলে আমি প্রতিদিন তাকে নিয়ম করে পড়া দেব, ঠিক মতো তার সব কথা শুনবো। আমার ছোট ভাইজান আসবে তো মাস্টার মশাই? সুগা কিছু বলতে পারে না, গলা কেঁপে ওঠে তার। কোনো রকমের কাঁপা কাঁপা শব্দে বলে, চিন্তা করো না জিমিন, দেখবে তোমার ছোট ভাইজান ঠিক ফিরে আসবে। জিমিন টেবিলের উপর মাথা নত করে শুয়ে পড়ে, বাইরে চোখ বুলিয়ে নিজ শব্দে বলে, ছোট ভাইজান তবে ফিরে আসে না কেন? সুগা কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা হাতে ছোট্ট জিমিনের মাথায় হাত বুলিয়ে দেয়। মিনিট খানেক না যেতেই জিমিন কান্নায় ফুপিয়ে ওঠে। ভয় পেয়ে সুগা নিজ জায়গা ছেড়ে উঠে এসে দাঁড়ায় জিমিনের সামনে। এক হাত জিমিনের গালের উপর রেখে ব্যস্ত গলায় বলে, কি হলো জিমিন তুমি? কথা শেষ হওয়ার আগে জিমিন সুগাকে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল সুগার বুকে। সুগা চমকে ওঠে, জিমিন কাঁদতে থাকে। সুগা কী করবে বুঝে ওঠে না। এই অবস্থায় তাদেরকে দেখলে যে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু জিমিনের যা অবস্থা তাতে হুট করে ঠেলে তাকে সরিয়ে দিলেও ভীষণ কষ্ট পাবে মেয়েটা। দ্বিধাদ্বন্দ্ব মন নেই জিমিনের মাথায় কাঁপা কাঁপা হাতে হাত বুলায় সুগা। বিড়বিড় করে বলে, তোমার স্পর্শে, তোমার হাহাকারে আমার সর্বনাশ জিমিন। রাতে সব কাজ শেষ করে তে জিনকে ঘরে দিয়ে নিজের ঘরে আসে। জাঙ্কুক তখন মাথা নিচু করে বসেছিল বিছানার উপর। তার এমন বসে থাকায় তের ভ্রু কুঁচকে যায়। ধীর পায়ে এগিয়ে আসে জাঙ্কুকের সামনে, শান্ত গলায় বলে, এখানে এভাবে বসে আছেন কেন জমিদার সাহেব, খাবেন না? জাঙ্কুক চোখ তুলে তাকায়। তে ভয় পেয়ে যায় জাঙ্কুকের চোখ দেখে। লাল টকটকে চোখ যেন তেকে কিছুর আভাস দিচ্ছে। তে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে, তবে বরাবরই এই রহস্যময় পুরুষকে বুঝে ওঠে না সে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কণ্ঠস্বর নিচু করে বলে, ক্ষুধা নেই, তুমি খেয়েছো? তে উপর নিচে মাথা নাড়ে। জাঙ্কুক আচ্ছা বলে আবার মাথা নিচু করে নেয়। তে ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি মনে করে যেন জিজ্ঞেস করে বসে, মন খারাপ জমিদার সাহেব? জাঙ্কুক প্রথমে চুপ থাকলেও পর মুহূর্তে চোখ তুলে তাকায়, করুণ কণ্ঠে বলে, আমি কখনো এতটা অসহায় হয়ে পড়িনিতে। নিজের আপন মানুষদের বিশ্বাসঘাতকতাও আমাকে নিঃশেষ করতে পারেনি, তবে আজ আমি ভেতর থেকে একদমই নিঃশেষ হয়ে যাচ্ছি। কত খুঁজেছি জেহবকে কিন্তু পাচ্ছি না। প্রতিদিন যখন আম্মাজান কাছে এসে জেহবের কথা জানতে চায়, তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়। আম্মাজানকে দেওয়া কথা আমি রাখতে পারছি না। তে তে কোনো কথাই বলে না, চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখের দিকে। পায়ের নখ দিয়ে খুঁড়তে থাকে মেঝে। কতটা সময় এভাবেই যায়। হুট করে জাঙ্কুক উঠে আসে তের একদম কাছে। তে চমকায় না, মাথা উঁচিয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখপানে। জাঙ্কুক ছোট্ট করে বলে,
আমি তোমাকে একটুখানি জড়িয়ে ধরিতে তে এক পর্যায়ে চমকায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। তের অনুমতির আশা না করে জাঙ্কুক শক্ত করে জড়িয়ে ধরে তেকে। জড়িয়ে ধরে বড় করে শ্বাস টানে। শ্বাস আটকে থাকে তের। দৃষ্টি এদিক ওদিক করে মনে মনে বলে, নিজের অসহায়ত্বে আমাকে টেনে নিবেন না জমিদার সাহেব। আমি যে নিজের অসহায়ত্বটাই ভুলে যাব।